মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৩১টি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম রাজা দুষ্যন্ত শকুন্তলার সঙ্গে তাঁর মিলনের কথা এবং সেই মিলনের ফলে জাত পুত্রের কথা অস্বীকার করছেন এবং শকুন্তলাকে গালাগালি করে রাজসভা থেকে চলে যেতে বলছেন। শকুন্তলাও নিজের রাগ দেখিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং বলছেন, একদিন আমার পুত্র তোমার সাহায্য ছাড়াই চক্রবর্তী রাজা হবে। এরপরেই রাজা নিজের মন্ত্রী অমাত্য পুরোহিত ঋত্বিকদের সঙ্গে বসছেন এবং আকাশ থেকে দৈববাণী হচ্ছে। দৈববাণী বলছে, হে দুষ্যন্ত, তুমি শকুন্তলাকে অগ্রাহ্য করো না। তার সঙ্গে তোমার মিলন সত্য এবং এই পুত্র তোমারই। তুমি এই পুত্রের ভরণ পোষণ করো। তোমার দ্বারা ভরণ করা হবে বলে এই পুত্রের নাম হোক ভরত। এখানে নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই দৈববাণী আসলে ছিল গণবাণী। শকুন্তলার দাপট দেখে এবং পুত্রের চেহারা দেখে সভার সকলেই বুঝেছিলেন যে শকুন্তলা সত্য কথাই বলছেন। তাঁরাই রাজাকে পরামর্শ দেন এবং শকুন্তলা এবং পুত্রকে মেনে নিতে বলেন। তো দৈববাণী শুনেই রাজা বললেন, এই পুত্রটি যে আমারই তা আমি ভালো করেই জানতাম, কিন্তু আমি যদি শুধু শকুন্তলার কথায় এই বালকটিকে পুত্র হিসাবে স্বীকার করে নিতাম তাহলে সাধারণ মানুষ আমাকে সন্দেহ করত এবং ভাবত ছেলেটি ওর নিজের নয়, অথচ তাকে সিংহাসনে চাপিয়ে দিল শুধু রাজা বলে। তার মানে সেকালে শুধু রাজা বলেই তাঁরা স্বৈরাচারী হতে পারতেন না, তাঁদেরও লোকের কথায় কান দিতে হতো। যাই হোক, দৈববাণী হোক বা পুরোহিত অমাত্যদের সংশোধনে রাজা দুষ্যন্ত ভরতকে রাজ সংসদে নিজের পুত্র বলে প্রমাণ করিয়ে নিলেন। শকুন্তলা এবং ভরতকে ফিরিয়ে আনতে দেরি হলো না। রাজসভায় দাঁড়িয়ে রাজা দুষ্যন্ত পুত্রের মস্তক আঘ্রাণ করলেন উজ্জীবিত বাৎসল্যে। ব্রাহ্মণদের স্বস্তিবাচনে বন্দির বন্দনাগানে রাজসভা মুখরিত হয়ে উঠল। শকুন্তলাকে পট্টমহিষীর সম্মান দিয়ে রাজা তাঁর মৌখিক অভিনয়ের পাপ স্খলন করলেন। দুষ্যন্ত শকুন্তলাকে জনান্তিকে ডেকে বললেন, দেবী, তোমার সঙ্গে আমার মিলন হয়েছিল লোকের অসমক্ষে। এই ঘটনা নিয়ে আমি অনেক চিন্তা করে বের করেছি যে লোক সমক্ষে তোমার নির্দোষতা প্রমাণ করার জন্যই আমাকে এরকম একটা অভিনয় করতে হবে, নইলে লোকে ভাবত একটা চপলা রমণীর দুরভিসন্ধিতে রাজা দুষ্যন্ত তার সঙ্গে মিলিত হয়েছিলেন। তারা ভাবত তুমি স্ত্রী লোকের ছলায় গলায় ভুলিয়ে আমায় বশ করেছিলে, এখন ছেলেটাকে চাপিয়ে দিলে রাজ সিংহাসনে। তুমি বোঝো, আমার পুত্রটিকেও তো ন্যায়সঙ্গতভাবে যৌবরাজ্যে অভিষিক্ত করতে হবে। সেই ভাবনা থেকে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। দুষ্যন্ত শকুন্তলাকে যে অপমান করেছিলেন তা পুষিয়ে দিলেন দানে মানে তোষণে। পুত্র সর্বদমন এখন ভরতে পরিণত। দুষ্যন্ত তাঁকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন রাষ্ট্রীয় মর্যাদায়, অর্থাৎ তাঁর পর ভরতের রাজা হওয়া নিশ্চিত হল। দুষ্যন্ত আরও কিছুদিন রাজত্ব করে বানপ্রস্থ অবলম্বন করলেন এবং তার মৃত্যু হয় সেই বনেই। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। তো দুষ্যন্তের মৃত্যুর পর যথারীতি সর্বদমন ভরত পিতৃরাজ্য লাভ করলেন। কে এই মহারাজ ভরত, যাঁর নামে এই ভারতবর্ষ, যাঁর নামে চন্দ্রবংশের এই ধারার নামই হয়ে গেল ভরত বংশ? ভবিষ্যতে কৌরব পাণ্ডব সকলেই নিজেদের ভরতবংশীয় বলতে গর্ববোধ করবেন। ভরত রাজা হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর রথচক্রের ঘর ঘর ধ্বনি শোনা যাচ্ছে। কন্যাশ্রমের তপবনে যে সর্বদমন বাঘ সিংহের পশু সমাজে রাজা হয়ে বসেছিলেন, এখন তিনি পৈতৃক রাজ্যে অভিষিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রথচক্রের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। ভরত দিগ্বিজয়ে বেরোলেন। কাছে দূরে সমস্ত রাজা মহারাজা ভরতের বশ্যতা স্বীকার করে নিলেন। একদিকে রাজ্য জয়, অন্যদিকে রাজার আদর্শ ধর্মে নিজেকে প্রতিষ্ঠা করা। এই দুইয়ের মিশ্রণে ভরতের যশ ছড়িয়ে পড়ল দিগদিগন্তে। তিনি সার্বভৌম এবং চক্রবর্তী রাজা হলেন। সার্বভৌম মানে যেমন তেমন রাজা নন, সমুদ্র পর্যন্ত তাঁর রাজ্যের সীমা। এবার ভরতের রাজ্য বিস্তার সমুদ্র পর্যন্ত নাও হতে পারে, তবে তিনি অনেক যজ্ঞ করেছিলেন। তার মধ্যে অশ্বমেধ যজ্ঞের উল্লেখ পাওয়া যাচ্ছে। শতপথ ব্রাহ্মণ বলছে রাজসূয় যজ্ঞ করে একজন রাজার পদবি লাভ করতে পারেন এবং বাজপেয় যজ্ঞ করে সম্রাটের পদবি।
কিন্তু অশ্বমেধ যজ্ঞ হলো সব যজ্ঞের সেরা। যিনি সার্বভৌম রাজা হতে চান তিনি অশ্বমেধ যজ্ঞ করার উপযুক্ত পাত্র। তার মানে এটুকু পরিষ্কার, মহারাজ ভরত আপন রাজ্যের চতুর্দিকে বেশ খানিকটা জায়গা পর্যন্ত নিজের অধিকার বিস্তার করেছিলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী উল্লেখ করছেন যে শতপথ ব্রাহ্মণ আর ঐতরেয় ব্রাহ্মণ একযোগে বলছেন দৌষ্যন্তী ভরত যমুনার কাছে ৭৮টা এবং গঙ্গার কাছে বৃত্রঘ্ন নামক একটা জায়গায় ৫৫টা অশ্বমেধের ঘোড়া যজ্ঞের জন্য বেঁধে রেখেছিলেন। শুধু তাই নয়, সরস্বতীর তীরেও মহারাজ ভরতের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বাঁধা ছিল। তার মানে হলো গঙ্গা যমুনার মিলনভূমি প্রয়াগের কাছাকাছি জায়গা থেকে সরস্বতী নদীর তীর মানে পাঞ্জাব পর্যন্ত ভরতের রাজদণ্ড বিস্তৃত হয়েছিল। প্রাচীন গ্রন্থগুলিতে মহারাজ ভরতের এতই প্রশংসা হয়েছে যে ঘুরে ফিরে ধ্রুবপদ হলো ভরতের মতো রাজা কখনো হয়নি, কখনো হবার নয়। মানুষ যেমন হাত দিয়ে স্বর্গ ছুঁতে পারেন না, তেমনি মানুষের মধ্যে কেউ তাঁর মহান কীর্তি স্পর্শ করতে পারবে না। তার মতো কেউ হয়নি আর হবারও নয়। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, আমাদের মনে রাখতে হবে চন্দ্র পৌরব বংশীয় কোনো রাজার পক্ষে এই প্রথম এত বড় একটা রাজ্য দখল করে তাকে শাসন করাও সম্ভব হলো। এই জন্যই ভরত এক সার্বভৌম রাজা। তার নামেই এই ভারতবর্ষের প্রথম ইম্পেরিয়াল ইউনিটি এবং তার নামেই ভারত বংশ, মহাভারত এবং ভারত যুদ্ধ। রাজা হিসেবে ভরত যদি শুধু এক সাম্রাজ্যবাদী প্রজাশোষক রাজা হতেন তাহলে এতক্ষণে তাঁর আলোচনা বৃথা হয়েছে। বস্তুত তাঁর মহত্বের এবং রাজকীয় প্রতিষ্ঠার আরও এক বিশাল কীর্তিভূমি আছে যা আধুনিক রাজনৈতিক নেতাদের পর্যন্ত লজ্জা দেবে। পরবর্তীকালে দুর্যোধন পিতা ধৃতরাষ্ট্র বা তাঁর পুত্রদের বারবার যে কথা বলা হয়েছে, দেখো এটা ভরতবংশীয়দের উপযুক্ত নয়, এই নিন্দাবাদের সূত্র বোধহয় সার্বভৌম ভরতের অন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠায়। কোনো রাজা মহারাজা যদি বিখ্যাত হন তবে তাঁর খ্যাতির পিছনে একটি বৈশিষ্ট্য থাকে। মহারাজ ভরতের বহুকাল পরের উত্তর পুরুষ পাণ্ডব যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করতে উদ্যত হয়েছিলেন তখন মহামতি কৃষ্ণ তাঁকে কতগুলি বিশিষ্ট রাজার নাম করে বলেছিলেন, ইক্ষ্বাকু বংশীয় মান্ধাতা শত্রু জয়ের মাধ্যমে নিজের কীর্তি স্থাপন করেছিলেন, প্রজা পালনের সাধনে ভগীরথ, তপস্যায় কার্তবীর্য অর্জুন এবং তুর্বসু বংশীয় মারুত অতুল সম্পত্তি আহরণ করে যশস্বী হয়েছিলেন। আর মহারাজ ভরত বল প্রয়োগের নৈপুণ্যে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিলেন। অতকাল পরে কৃষ্ণের এই স্মারক বক্তৃতায় বোঝা যায় ভরত যে সার্বভৌম রাজা হয়েছিলেন তার পেছনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর ব্যক্তিত্ব এবং বল প্রয়োগের কৃতিত্ব। বল মানে শুধু গায়ের জোর নয়, এখানে বল বলতে রাজার সৈন্য সামন্ত, সেনাপতি এবং দণ্ড প্রয়োগের ক্ষমতা বোঝায়। ভরতের রাজ্য জয় এবং দণ্ডনীতির নৈপুণ্য বহুকাল পরে যদুবংশীয় কৃষ্ণের মুখ দিয়ে অনুসৃত হওয়ার ফলে আমরা বুঝতে পারি যাদবদের একাংশ অবশ্যই মহারাজ ভরতের দণ্ডনীতির বলি হয়েছিলেন এবং সে কথা কৃষ্ণের সময় প্রবাদে পরিণত হয়েছে। এমন বিশাল এক সাম্রাজ্যের সার্বভৌম অধিকার ভরতের পররাষ্ট্রনীতির প্রজ্ঞা বহন করে অবশ্যই, তবে অন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে বিশেষত প্রজা সাধারণের ভবিষ্যৎ নিয়ে তার এতটাই চিন্তা ছিল যে সেক্ষেত্রেও তার ভাবনা প্রাবাদিক স্তরে পৌঁছেছিল। কেমন করে? সে গল্প শুনুন মহাভারতের কথা দ্বাত্রিংশতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।